আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ। 52 রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরণের পথ পরিক্রমা। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান, বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠনের জামাত আমিরের প্রতিশ্রুতি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার। বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ, কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের পরামর্শ। প্রথম সাফ ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আয়ের সংবর্ধনা, এশিয়ান ফুটসালে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। এবং প্রতি বছরের মতো এবারও চ্যানেল আয়ের আয়োজনে বাংলা খেয়াল উৎসব, উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই থাকছে ভাষার মাস ফেব্রুয়ারি। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবগাথার মাস ফেব্রুয়ারির দিন গণনা শুরু হলো আজ। বাঙালি জাতির রাজনৈতিক সাংস্কৃতিক সব জাগরণ এবং আন্দোলনের প্রেরণা 52 রাষ্ট্রভাষা আন্দোলন। স্বাধীনতা সংগ্রামের সূচনা যে ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ফেব্রুয়ারি এলে সেই ইতিহাস স্মরণে বারবার শানিত হয় বাঙালির জাতীয়তাবোধ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে নামেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ আরও অনেকে। তাদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। পরে এই অর্জনের পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। 1971-এ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম একটি দেশ, বাংলাদেশ। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের এই সময়ে দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও রাষ্ট্রভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা ফিরে আসে প্রতি ফেব্রুয়ারিতে। বিশ্বায়নের এই যুগে বিশ্ব সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে বিদেশি ভাষা শেখার বিকল্প নেই। কিন্তু রক্ত দিয়ে অর্জন করা মাতৃভাষার মর্যাদা রক্ষায় সব স্তরে বাংলার প্রচলনে রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বাস্তবায়ন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় এলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প ও আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যার সমাধান করবেন বলে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি। পরে টাঙ্গাইলের জনসভায় তিনি বক্তব্য দেন। জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। নদী ভাঙনের শহর সিরাজগঞ্জ, যেখানে যমুনার স্রোতে প্রতিদিন ভাঙে ঘরবাড়ি, ভেঙে যায় মানুষের জীবনের নিশ্চয়তা। কৃষি বিপর্যয়, বেকারত্ব আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ। বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বদলায়নি খেটে খাওয়া মানুষের জীবন। প্রায় 20 বছর পর সিরাজগঞ্জে পাইকপাড়ায় বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন অসংখ্য মানুষ। স্ত্রী ডক্টর জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে দুপুর 3:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। মঞ্চে উঠে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম, নদী ভাঙন ও বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গ্রহণ করি তাহলে বাংলাদেশের। এরপর টাঙ্গাইল জেলার জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, সকলে মিলে কাজ করলে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের পরিবর্তন সম্ভব। আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। মনিরুল হাসান, চ্যানেল আই, টাঙ্গাইল। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে উল্লেখ করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করবে জামাত। কুমিল্লার 14 গ্রামের জনসভায় তিনি আরও বলেন, বেকার ভাতা নয়, তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চান তারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। নির্বাচনী প্রচারের 10ম দিনে কুমিল্লার 14 গ্রামে জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভা। 14 গ্রামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় যোগ দেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। কুমিল্লার 11টি আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে জোটের শীর্ষ নেতারা সারা দেশে তাদের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণঅভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে ঐক্যের সরকার গঠন করা হবে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্য দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক
তার জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে ইনশাআল্লাহ। এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। বক্তব্য শেষে কুমিল্লা 11 আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দাড়িপাল্লা তুলে দেন দলের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, চৌদ্দগ্রাম, কুমিল্লা। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারে জমে উঠেছে শরীয়তপুর 3 আসনের ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা। এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন 4 প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিস্তারিত জানাচ্ছেন রাজু আলিম। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা জমে উঠেছে ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলা মিলে শরীয়তপুর 3 আসনে। 3,40,142 জন ভোটারের এই আসনে এবার নির্বাচনে অংশ নিচ্ছেন 4 জন প্রার্থী, যাদের মধ্যে আলোচনায় বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এলাকাবাসীর প্রত্যাশা, রাস্তাঘাট, নদী ভাঙন সহ পিছিয়ে পড়া চরাঞ্চলের শিক্ষার অগ্রগতিতে অবদান রাখতে পারবেন তিনি। আর বাকি 4-এর 3 যেই কাজ আছে, আমরা আশা করি যে মিয়া নুরুদ্দিন অপু আল্লাহর রহমতে স্বপ্নের চেয়েও বেশি করে উনি সাজাতে পারবেন, এই বিশ্বাস আমাদের দৃঢ়। আমাদের দাবি একটাই, এই চরাঞ্চলের নদী ভাঙ্গন যেটা, এটা রোধ করতে হবে। ভবিষ্যতে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। পরিবার পরিজন ও এলাকার নবীন প্রবীণদের নিয়ে ধানের শীষের পক্ষে প্রতিদিনই অংশগ্রহণ করছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, যা ইতিমধ্যে নির্বাচনী প্রচারে ভিন্ন মাত্রা যোগ করেছে। অনুভূতি আপনারা বুঝতেই পারছেন, সকাল থেকে আপনারা ঘুরছেন। আমার পরিবারের কাছে আসি, পরিবারের আসি, দেখেন এখানে আমার কোনো দল, এখানে আমাকে নিয়ে এখানে কোনো দল নাই, সবাই একত্রিত হয়ে আমার পরিবার ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে আমাদের শরীয়তপুর সবাই মাঠে নেমে গেছে। এটার অনুভূতিটাই আলাদা। ইলেকশনে এমপি হওয়ার পরে যদি মিনিস্টার হন আমাদের এলাকার, তাহলে কী করবেন, কী উন্নতি করবেন? এটা আল্লাহর উপরে ছেড়ে দেন, সব কিছু তাকদিরে যা থাকে হবে। আর সেকেন্ড কথা হলো, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। বাড়ি নিয়ে কোনো প্ল্যান থাকে না, বাড়ি নিয়ে যেই জিনিসটা সেটা হলো বাড়ির প্রয়োজন অনুযায়ী বাড়ির কাজটা করতে হবে। শরীয়তপুর থেকে ফিরে রাজু আলিম, চ্যানেল আই। এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। নদীমাতৃক বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় উন্নত গবেষণা ও আধুনিক প্রযুক্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত নদী সম্মেলনে যুক্ত হয়ে কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য কিংবা আধ্যাত্মিকতায় নয়, দেশের অস্তিত্ব টিকে রয়েছে নদ নদীর প্রবাহ আর পলি ব্যবস্থাপনার উপর। আর এই বিশাল জলরাশি ও নদীপথকে বিজ্ঞানসম্মতভাবে শাসন ও রক্ষা করার কারিগরি মস্তিষ্ক হিসাবে কাজ করছে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট। হাল আমলের বাস্তবতায় নদী নির্ভর অর্থনীতি পুনরুদ্ধার ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে নদী সম্মেলন 2026-এর অবতারণা। পলিসিগত দিক থেকে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করবার জন্য আমাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করি, সবসময় আপনারাও করবেন। আমাদের প্রতিষ্ঠান আজকে সমৃদ্ধ হয়েছে এই ধরনের নদী সংশ্লিষ্ট নদী প্রাণ মানুষের সমন্বয়ে। সম্মেলনে অন্তর্জাল মাধ্যমে যুক্ত হয়ে পানি সম্পদ উপদেষ্টা নীতিগত নির্দেশনা যেমন দেন, তেমনি শোনান আশার বাণী। There are many studies like this যেগুলো করা যায়। তো আমি সচিব মহোদয়কে অনুরোধ করব, আপনি আগামী বাজেটে নদী গবেষণা ইনস্টিটিউটের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার একটা প্রস্তাব দেন। এটা কিন্তু ওরা নিজেরাই বসে কাজটা করতে পারে। ওরা সরকারের অন্য যেগুলো সংস্থা আছে, নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, BIWTA, সকলকে সাথে নিয়ে একটা টিম করে করতে পারে। তাইলে নদী গবেষণা ইনস্টিটিউটের এটার পুনরুজ্জীবনের একটা সুযোগ ঘটবে বলে আমি মনে করি। নির্ধারিত আলোচনায় উঠে আসে নদ নদীর হালচাল ও নদী ব্যবস্থাপনার ইতিবৃত্ত। ইকোনমি টু ইকোলজি, এভরিথিং ইজ রিভার। অর্থাৎ আমরা কোনো ইকোলজি থেকে শুরু করে ইকোনমি পর্যন্ত সব কিছু কিন্তু নদী কেন্দ্রিক। আর আমরা বলি কিন্তু যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখন সেই নদীমাতৃক দেশে নদীকে কেন্দ্র করে যা হবে সেটা কিন্তু হচ্ছে না। ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোনেন্টগুলোর রিলেটেড ল্যাব আছে এবং রিসোর্স পার্সন আছে। এখানে কোনো বায়োলজিক্যাল কোনো ল্যাব নাই এবং বায়োলজিক্যাল কোনো রিসোর্স পার্সন নেই। বায়োলজিক্যাল সাবজেক্টের কোনো সায়েন্টিফিক অফিসার নেই। নদী বাঁচলে দেশ বাঁচবে।
সুতরাং আমাদের দেশকে যদি বাঁচাতে হয় আমাদেরকে এই এই রিভার রিসার্চ ইনস্টিটিউটকে আমাদেরকে বাঁচাতে হবে। নদীর আচরণ বুঝে তার সাথে খাপ খাইয়ে চলার বৈজ্ঞানিক সমাধান নিশ্চিতের পাশাপাশি সব পক্ষের সমন্বয়ে কার্যকর অভিযাত্রার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। নদী যেমন আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন, আমাদের আশেপাশে যা আছে সেগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সব কিছুই কিন্তু আমাদের রক্ষা করতে হবে এবং সেটা যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি কি আমরাই সাফারার হব। নদী যদি ভালো না থাকে সব কিছুই কিন্তু খারাপ থাকবে। আমাদের নদীর যে প্রয়োজনীয়তা এবং নদীর যে উপকারিতা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী গবেষণা ইনস্টিটিউট এখানে কি ধরনের গবেষণা হচ্ছে সেটা কিন্তু নিয়ে একটা বিগ কোশ্চেন এসছে আমাদের মধ্যে, সবার মধ্যেই। তো সেই জায়গার থেকে বলবো যে এটাকে সচল করতে হলে কিন্তু সবাইকে যেমন এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে, আবার পাশাপাশি এখানে যারা কাজ করেন তাদেরও কিন্তু সোচ্চার হতে হবে। দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার এবং সেই সবাই আমরা যেন এক হতে পারি, এটি আজকে আমার কামনা। ফরিদপুর পৌরসভা, জেলা পরিষদ ও প্রশাসনের পাশাপাশি আয়োজনের সহযোগী ওয়ারপো, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ফরিদপুর। প্রথমবার আয়োজিত সাফ ফুটবলের শিরোপা জয়ের পর এখন বাংলাদেশ দলের লক্ষ্য ফুটসালের এশিয়া ও বিশ্বকাপের শিরোপা। সদ্য ট্রফিজয়ী নারী দলকে সংবর্ধনা দিয়ে এই নতুন সম্ভাবনা ধরে রাখতে ফুটসালকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। আরিফ চৌধুরীর রিপোর্ট। সাফ মানেই যেন বাংলাদেশের শিরোপা জয়, হোক সেটি ফুটবল কিংবা ফুটসাল। আরও একবার চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরল লাল সবুজের নারীরা। চ্যানেল আই কার্যালয়ে সংবর্ধনার আয়োজন। স্বপ্ন দেখিয়ে আর অনেক স্বপ্ন দেখে চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার পর চ্যানেল আই স্টুডিওতে শুরু হয় লাইভ আড্ডা। এরপর সাফ জয়ীদের চ্যানেল আই এর পক্ষ থেকে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অভিনন্দন। নতুন ফরম্যাট, নতুন সম্ভাবনা। প্রথমবারই চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে বাংলার নারীরা। প্রতিবারই এদেরকে ডাকার মূল জায়গাটা হচ্ছে যে যতটুকু সম্মান এরা পাওয়া দরকার জাতির কাছ থেকে, হ্যাঁ, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা হয়তো ওদেরকে ডেকে একটু কথা বলি, আনন্দ পাই, কিন্তু এর চাইতে অনেক বেশি সম্মান ওদের পাওয়া উচিত। তারা যে কাজগুলো করছে প্রতি মুহূর্তে, আমার কাছে মনে হয় ওদের দিকে আরও অনেক নজর দেওয়া দরকার। সবার, রাষ্ট্রের, ক্রীড়া সংক্রান্ত যে সমস্ত সংগঠনগুলো আছে, বাফুফের, এবং সব কিছু মিলিয়ে আমি খুব বিস্মিত হব না যদি যথেষ্ট নজর ওদের দিকে দেওয়া হয়, তাহলে এশিয়া কাপ যেটা, সেখানে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন হবে, এটা আমার কাছে মনে হয় না। চ্যাম্পিয়নরা জানিয়েছেন ফুটবল মাঠের মতো এখানেও আধিপত্য, এখন লক্ষ্য আরও বড় তাদের। আছি যেহেতু আছি, এবং আমার মনে হয় যে আগামী দিনের এটার অনেক বড় সম্ভাবনা আছে এশিয়াতে খুব ভালো অবস্থানে যাওয়ার। আগে তো আমরা সাউথ এশিয়া ভাবতাম, বাট আমার মনে হয় যে এশিয়াতে যাওয়ার খুব ভালো সম্ভাবনা ফুটসালে আছে। আসলেই আমাদের লক্ষ্য ছিল, কিন্তু আমরা কাউকে বলি নাই। আমরা কিন্তু দেশ থেকে একটা লক্ষ্য নিয়ে গেছি, যেহেতু আমরা সাপে 2বার চ্যাম্পিয়ন হয়েছি ফুটবলে, তো কেমন জানি মনে হয়েছিল যে কিছু একটা হবে আমাদের ধারা। মিলিয়ে অনেক ভালো ছিল, এবং ফুটসালের আগেও আমরা খেলছি 2018 সালে। তো তখন হচ্ছে আমরা হিস্টোরির ফার্স্ট এভার ফুটসাল চ্যাম্পিয়ন হতে পেরেছি, আর আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো আগে কখনো ফুটসাল খেলি নাই, ওটা সম্পর্কে এত ধারণাও ছিল না। তো আমাদের কোচ ছিল, তো উনি অনেক ভালো প্র্যাকটিস করাইছে। ফুটসালকে দেশ জুড়ে জনপ্রিয় করতে ভাবছে বাফুফেও। আমাদের বর্তমান কমিটি এবং আমাদের যে টেকনিক্যাল টিম সবারই চিন্তাভাবনা এটা আছে যে আমরা এভাবে আগাবো, যাতে আমাদের ফিউচারে আমরা খুব তাড়াতাড়ি আমরা ওই ট্র্যাকে ফিরে যেতে পারি। চ্যানেল আইয়ের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জয়ীদের হাতে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় আয়োজন বাংলা খেয়াল উৎসব। চ্যানেল আইয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সঙ্গীতকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদে খেয়াল উৎসবের এই আয়োজন। বাংলা খেয়াল উৎসব সঙ্গীত অনুরাগীদের মাঝে সুর ছড়িয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। উচ্চাঙ্গ সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে
চ্যানেল আই স্টুডিওতে বাংলা খেয়াল উৎসব। এবারের আসর আয়োজন করা হয় সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের স্মরণে। বরেণ্য শিল্পীসহ নবীন প্রবীণ শিল্পীরা অংশ নেন খেয়াল উৎসবে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, বাংলা সঙ্গীতের উৎকর্ষ সার্বজনীনভাবে পৌঁছে দিতেই এই আয়োজন। চ্যানেল আই শুদ্ধ সঙ্গীতের জন্য যেই চেষ্টাটি করে আসছে দীর্ঘদিন যাবৎ, এবং বাংলাদেশে কেন এশিয়াতে চ্যানেল আই একমাত্র যারা মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে থাকে, সেই ধারাবাহিকতায় শুদ্ধ সঙ্গীত চর্চাটা প্রসারিত হোক, এটাই আমাদের উদ্দেশ্য। আরও বড় পরিসরে খেয়াল উৎসব আয়োজনের স্বপ্ন দেখেন সঙ্গীত পিপাসুরা। আজাদ রহমানের ভীষণ একটা মনের ভিতরে একটা চিন্তা চেতনা, ওনার একটা আগ্রহ ছিল বাংলা ভাষায় বাংলা খেয়াল গাওয়ানো। এই প্রতিষ্ঠানটি আমাদের চ্যানেল আই যেভাবে আমাদের সহযোগিতা করছে প্রতি বছর, শিল্পীরা সবাই সহযোগিতা করছে, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। খেয়াল অঙ্গের গান অনেক কালের, অনেক আগের, কিন্তু বাংলা কথাটি, এই বাংলা ভাষায় কথা বলার যে স্বাধীন চিত্তে বলা, সেটি এই ক্লাসিক্যাল সঙ্গীতে, এই খেয়াল অঙ্গেই আমরা পরিবেশন করতে পারি বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, এবং তার আগে আবারও বলতে চাই, চ্যানেল আইয়ের এই আয়োজনকে সবাই সাধুবাদ জানাই। বাংলা খেয়াল উৎসবটি সম্প্রচার করা হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইন সংক্রান্ত কয়েক লাখ পৃষ্ঠার আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্কের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উঠে এসেছে। এপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও প্রকাশ করা হয়েছে। দেশটির নতুন ট্রান্সপারেন্সি আইন অনুসারে এসব নথি প্রকাশ করা হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় চূড়ান্ত অনুমোদন পায়। এপস্টেইনের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের ইলন মাস্ক ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম রয়েছে। তালিকায় ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুচকিনের নাম রয়েছে। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদীর নাম আসার বিষয়টিকে ভিত্তিহীন ও নিন্দনীয় বলেছে। তবে ভারতের প্রধান বিরোধী দল এপস্টেইনের নথিতে মোদীর নাম থাকাটা জাতীয় লজ্জা হিসেবে উল্লেখ করেছে। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। শনিবার সকালে স্বর্ণের দাম কমলেও রাতেই আবার বেড়েছে। এ দফায় ভরিতে বেড়েছে 4,082 টাকা। তাতে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,59,699 টাকা, যা আজ থেকেই কার্যকর। শনিবার সকালে প্রতি ভরিতে দাম কমেছিল সর্বোচ্চ 15,746 টাকা। সারাদিন প্রতি ভরি স্বর্ণ 2,55,617 টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার কমেছিল ভরিতে 14,638 টাকা। বৃহস্পতিবার দেশে স্বর্ণের দাম ভরি প্রতি সর্বোচ্চ 16,213 টাকা বেড়েছিল। ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল 2,86,000 টাকা। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। একইভাবে 21 ও 18 ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি প্রতি বেড়েছে 2 থেকে 3,000 টাকার বেশি। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে একটি খনি ধসে পড়ে 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 20 জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরটির স্থানীয় গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, বুধবার ভারী বৃষ্টির কারণে রুবায়া শহরের ওই খনিটি ধসে পড়ে। খনিটির এক সাবেক তত্ত্বাবধায়ক বিবিসিকে জানিয়েছেন, খনিটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেশি ছিল। তিনি আরও বলেন, মাটির ভঙ্গুর প্রকৃতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ধসের ঘটনায় নারী, শিশু শ্রমিকরাও নিহত হয়েছেন এবং উদ্ধার কাজ চলছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় বন্দর শহর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণে কমপক্ষে 4 জন নিহত ও 14 জন আহত হয়েছে। শনিবার এ শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় 8 তলা একটি ভবনে বিস্ফোরণে 2টি তলা বিধ্বস্ত হয়েছে। আশপাশে কয়েকটি যানবাহন ও দোকানের ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান চলছে। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলেও পাল্টা হামলা চালানো হবে।
ইরানের সেনাপ্রধান বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ভুল করেও ইরানে হামলা চালায় তাহলে তাদের আঙুল ট্রিগারে রয়েছে। তারা এই অঞ্চলের শত্রুদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হামলার আশঙ্কায় ইরানের সাধারণ মানুষ আতঙ্কিত। তারা খাবার মজুত করা শুরু করে দিয়েছে এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছে। গাজায় আবারও ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গত 24 ঘন্টায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 32 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 6টি শিশু রয়েছে। সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের নতুন হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসাবে উল্লেখ করেছে। তারা বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত 500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 70,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন। কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন পিয়েরে পলিয়েভ। শুক্রবার কানাডার ক্যালগেরিতে নির্বাচন হয়। পিয়েরে পলিয়েভ 87.4% ডেলিগেটের ভোট পেয়ে নেতা হিসেবে বহাল রয়েছেন। দল থেকে জানানো হয়, এই ভোটে টিকে থাকতে ডেলিগেটদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের প্রয়োজন ছিল পলিয়েভের, যা তিনি পেয়েছেন। এবারে কৃষি সংবাদ। নড়াইলে কম খরচে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন ও বাজার দর পাওয়ায় বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। উচ্চ ফলনশীল জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে নতুন কৃষকদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি নন্দিতা বোস। নড়াইল সদর উপজেলার ভুয়াখালী গ্রামে ঘেরের পাড় ও অনাবাদি জমিকে কাজে লাগিয়ে কৃষক ঘিতকাঞ্চন, আশ্বিনা, কার্তিকা, বারিশিমু 1 ও 2 সহ বিভিন্ন হাইব্রিড ও দেশি জাতের শিম চাষ করছেন। সঠিক পরিচর্যা আর অনুকূল আবহাওয়ায় এবছর ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। লার মধ্যে তরমুজ লাগাইছি, সেই তরমুজ উঠার পরে ফিরে আবার এই সিম চাষ করা হয়েছে। 30,000 টাকার মতো খরচ হয়েছে। ওই 2.5 লাখ 2 লাখ টাকা তো নর্মালি বেচতে হবে। সিম তোলার কাজে নিয়মিত কাজ করছেন এলাকার নারী শ্রমিকরাও। 300 টাকা করে দেয়, হাত খরচ আমাকে এইতে চলে যায়। 8টাতে 1টা পর্যন্ত কাজ করি, 8-9 বস্তাও হয়ে যায়, আবার কোনোদিন কম হয়। এখান থেকে যে নারীরা পারিশ্রমিক পায়, এই দিয়ে তারা সংসারে খরচা করে। এলাকার কৃষকদের সফলতা দেখে অন্য কৃষকরাও আগামী মৌসুমে সিম চাষে আগ্রহী হয়ে উঠছেন। এই কৃষকরা সিম চাষ করে ভালো লাভবান হচ্ছে। আমিও সামনের বার এই সিম চাষ করব। প্রথম চান্সে ধরেন এরা 70-80 টাকা পায়, পরে দেয় আস্তে আস্তে কমে 10 টাকা 12 টাকায় আসে, লাস্টে দেয় তখন গাছ কেটে দেয়। কৃষি বিভাগ বলছে, সঠিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে শীতকালীন সবজি চাষে নড়াইল হতে পারে বড় উদাহরণ। সিমের দামও এখন ভালো, কৃষকরা আশাবাদী তাদের এই পরিশ্রম সার্থক হবে এবং তারা লাভবান হবে। ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত থাকলে আগামী বছর সিমের আবাদ নড়াইল জেলায় বৃদ্ধি পাবে। চলতি মৌসুমে নড়াইল জেলায় শিম আবাদ লক্ষ্যমাত্রা ছিল 180 হেক্টর, আবাদ হয়েছে 183 হেক্টর জমিতে। নড়াইল থেকে নন্দিতা বোস, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পাখি দেখি, পাখি ভালোবাসি, পাখি রক্ষা করি, এই প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে গেল পাখি মেলা। বিপন্ন ও দুর্লভ পাখি সম্পর্কে জানতে মেলায় ভিড় করেন পাখি প্রেমীরা। আয়োজকরা বলেছেন, এমন উদ্যোগের মাধ্যমে পাখি রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি বৈজ্ঞানিকভাবে মৃত পাখি ও প্রাণী সংরক্ষণ পদ্ধতি বা ট্যাক্সিডার্মি সম্পর্কেও জানতে পারবেন দর্শনার্থীরা। আবু সালেহ মোহাম্মদ ফাত্তার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। একসময় যেসব পাখি উড়ে বেড়াতো মুক্ত আকাশে, কালের পরিক্রমায় যেসব প্রজাতি হারিয়ে গেছে প্রকৃতির শব্দ ভাণ্ডার থেকে, সেসব পাখির দেখা মিলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে ব্যতিক্রমী পাখি মেলায় তারা ফিরেছে মমি হয়ে।
রাসায়নিক প্রক্রিয়ায় মমি করা পানকৌড়ি, জলকাক, লক্ষ্মী পেঁচা ও গড়িয়াল সহ বিভিন্ন প্রজাতির প্রাণীর মাধ্যমে তুলে ধরা হয়েছে বিলুপ্তি আর সংরক্ষণের চিত্র। অনেক পাখি আছে যেগুলো রেয়ার, অনেক দেখা যায় না, যেমন আপনি এখানে সাদা কাক দেখতে পারবেন, যেটা আসলে খুব একটা দেখা যায় না। দিনের পর দিন আমাদের এই পাখি কিন্তু বিলীন হয়ে যাচ্ছে, এবং এই পাখি যে হ্রাস পাচ্ছে সেই ব্যাপারে মানুষকে কনসার্ন করার জন্য আমাদের আজকের উদ্যোগটা মূলত। এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে এবং বিভিন্ন ধরনের পাখি দেখেছি। প্রাণহীন দেহের প্রাণীর উপস্থিতি মেলাকে দিয়েছে ভিন্ন আবহাওয়া। পাখি সংরক্ষণ করা, বন্যপ্রাণী সংরক্ষণ করা বা এদের প্রতি মমত্ববোধ তৈরি করা বা প্রকৃতির উপর মমত্ববোধ তৈরি করার জন্যই এই আয়োজনটা আমরা করে যাচ্ছি। পাখি সম্পর্কে সচেতনতা তৈরি করা, পাখি সম্পর্কে জানা, বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলকে ইনভাইট করা হয় যে বাচ্চাদেরকে নিয়ে এসে পাখির অঙ্কন প্রতিযোগিতা করা, এগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ থেকে এই আয়োজনটা করতেছেন। মেলায় স্থান পায় চোখাচোখি, নিশিবক, গোশালিক ও বামন শালিক সহ নানা প্রজাতির পাখির স্থির চিত্র। পাখি সংরক্ষণে গণসচেতনতা সৃষ্টিতে এমন মেলার আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বার্ড কনজারভেশন ক্লাব। সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ ও ভ্যালেন্টেক লিমিটেড। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ। 52 রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরণের পথ পরিক্রমা। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান, বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠনে জামাত আমিরের প্রতিশ্রুতি। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার। বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ। কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের পরামর্শ। প্রথম সাফ ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আয়ের সংবর্ধনা। এশিয়ান ফুটসালে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। এবং প্রতি বছরের মতো এবারও চ্যানেল আয়ের আয়োজনে বাংলা খেয়াল উৎসব। উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।